ঠিক কয়েকদিন আগেই 6ই নভেম্বর 2024-এ ক্যালিফোর্নিয়ার উপকূলে একটি 10 ফুট লম্বা ওয়ারফিশ দেখা যায়। এই ওয়ারফিশ ক্যালিফোর্নিয়াতে গত 125 বছরে মাত্র 15 থেকে 20 বার দেখা গেছে। ওয়েট এখানে একটা প্রোনাউন্সিয়েশন মিস্টেক হয়ে গেছে, ওরফিশটা ওয়ারফিশ হয়ে গেছে। আনফর্চুনেটলি ভুলটার জন্য সরি, কিছু করার নেই। তো এখন কন্টিনিউ হোক ভিডিওটা, আপাতত নেক্সট টাইম এই জিনিসটা আর হবে না। এরপরে ক্যালিফোর্নিয়ায় 7 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প হয়। Powerful earthquake has hit California, prompting tsunami warnings and mass evacuations across the state. The magnitude 7 quake 2017 সালে ফিলিপাইনে ওয়ারফিশ দেখা যায়, আর তার কিছুদিন পরেই 6.6 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়, যেখানে 85 জন মানুষ মারা যায়। অ্যাংলার ফিশ বা ব্ল্যাক সি ডেভিল, যেগুলো সাধারণত 1000 থেকে 10,000 ফুট গভীরে থাকে, সমুদ্রের উপরে প্রায় মরে ভাসতে দেখা গেছে। মেক্সিকোর উপকূলে ওয়ারফিশকে বাঁচানোর জন্য ছটপট করতে দেখা গেছে, যখন এরা সাধারণত 650 থেকে 5000 ফুট গভীরে থাকে। কেরালায় হাজার হাজার মাছ সমুদ্র থেকে বেরিয়ে আত্মহত্যার মতো লাফিয়ে পড়েছিল। অস্ট্রেলিয়ার উপকূলে 150টিরও বেশি ডলফিন সমুদ্র ছড়ে আটকে পড়েছে, যা গত 50 বছরে প্রথমবারের মতো ঘটেছে। কল্পনা করো সমুদ্রের গভীরে এক রহস্যময় জায়গা, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে অবিশ্বাস্য চাপ আর ঠান্ডা পরিবেশেও জীবন বেঁচে আছে। এই অজানা জগৎ আজ বিপদে পড়েছে, শুধুমাত্র মানুষের লোভ আর অবহেলার কারণে। একদিকে বিজ্ঞানীরা কঠিন পরিশ্রম করে এই গভীর সমুদ্রের অজানা রহস্য জানতে চাইছেন, অন্যদিকে বড় বড় কোম্পানিগুলো ওখানকার সম্পদ লুট করতে ব্যস্ত। এই লড়াই চলছে বিজ্ঞান, পরিবেশবিদ, কোম্পানির লোভ আর দুর্বল আইনের মাঝে। প্রশ্ন হচ্ছে, শেষে কারা জিতবে? আমাদের অজানা সমুদ্রের 200 মিটার নিচেই শুরু হয় এক নতুন দুনিয়া, একটা অবাক করা ইকোসিস্টেম, যেখানে আলো নেই, অক্সিজেন কম, আর চাপ এত বেশি যে সাধারণ প্রাণী সেখানে বাঁচতে পারবে না। এই অন্ধকার জায়গায় প্রাণীরা অসাধারণভাবে খাপ খাইয়ে নিয়েছে। কেউ কেউ নিজের শরীর থেকেই আলো বানায়, কেউ আবার এই কঠিন পরিবেশে বাঁচতে বিশাল আকার ধারণ করে। এখানে প্রতি বছর শত শত নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে, যাদের বিজ্ঞানীরা এখনো ভালোভাবে বুঝতে পারেনি। গভীর সমুদ্রের রহস্য জানার যাত্রা 1960 সালে ট্রায়াস নামে ডুবোজাহাজে চড়ে 2 সাহসী বিজ্ঞানী জ্যাক পিকার্ড ও ডন ওয়ালস মানুষের ইতিহাসে প্রথমবারের মতো মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর জায়গা চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছন। সেই যাত্রা থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রহস্যময় জগৎকে বোঝার চেষ্টা করছে। আজ দুনিয়ার নানা গবেষণা প্রতিষ্ঠান একসাথে কাজ করছে চ্যালেঞ্জার 150 নামের একটি প্রকল্পে। 17টি দেশের বিজ্ঞানীরা মিলে গভীর সমুদ্রের অজানা রহস্য খুঁজে বের করছেন। তাদের 3টি মূল লক্ষ্য: গভীর সমুদ্রের জটিল বাস্তুতন্ত্র সম্পর্কে আমাদের ধারণা আরও ভালো করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মাপা, আর সেই তথ্য ব্যবহার করে এই মূল্যবান জায়গাকে বাঁচিয়ে রাখার উপায় খোঁজা। গভীর সমুদ্রের রক্ষাকারী যোদ্ধা বিজ্ঞানীরা যেখানে তথ্য জোগাড় করছেন, সেখানে পরিবেশবিদরা নেমে পড়েছেন সোজাসুজি লড়াইয়ে। সম্প্রতি গ্রিনপিসের একদল সাহসী কর্মী ছোট ছোট নৌকায় চড়ে দি মেটালস কোম্পানি নামের এক খনি কোম্পানির বড় জাহাজের সামনে প্রতিবাদ করছেন, যাতে তারা গভীর সমুদ্রের খনন না করতে পারে। এই প্রতিবাদ শুধু দেখানোর জন্য নয়, বরং বড় বড় কোম্পানির পরিকল্পনার আসল বাধা তৈরি করে। দি ডিপ সি কনজারভেশন কোয়ালিশন DSCC 2004 সাল থেকে গভীর সমুদ্র বাঁচানোর কাজে এগিয়ে আছে। তারা শুধু খনি কোম্পানির বিরুদ্ধে নয়, ক্ষতিকারক মাছ ধরার পদ্ধতির বিরুদ্ধেও আন্তর্জাতিক স্তরে প্রচার চালাচ্ছেন। তাদের অবিরাম চেষ্টার ফলে আন্তর্জাতিক নীতি বদলানোর জোরালো দাবি উঠছে। এই রহস্যময় জায়গায় মানুষের আসল আগ্রহ কোথায়? সম্পদ? গভীর সমুদ্রের তলায় ছড়িয়ে আছে কোটি কোটি বছরের পুরনো দামি ধাতব পাথর, লোহা, নিকেল, কোবাল্ট, তামা, ম্যাগনিজ, যা আমাদের স্মার্টফোন, ব্যাটারি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির জরুরি উপাদান। কানাডার দি মেটালস কোম্পানি গভীর সমুদ্র খননে সবার আগে আছে। তারা বিশাল বিশাল যন্ত্রপাতি দিয়ে সমুদ্র তলা থেকে এইসব খনিজ তুলছে, যা পরিবেশের জন্য বড় বিপদ। তাদের যুক্তি, এই খনিজ সম্পদ ছাড়া পৃথিবীর প্রযুক্তি উন্নতি থেমে যাবে। শুধু খনি নয়, বিশাল আকারের মাছ ধরার জাহাজও গভীর সমুদ্রে প্রবেশ নষ্ট করে চলেছে। 2020 সালের এক গবেষণায় দেখা গেছে 1120টি বাণিজ্যিক কোম্পানি গভীর সমুদ্রে মাছ ধরে, যেখানে অনেক প্রজাতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। এই শক্তিশালী জাহাজগুলো একটা পুরনো সামুদ্রিক পরিবেশ ধ্বংস করার ক্ষমতা রাখে। সমুদ্রের এই বিশাল অংশ কি নিয়ন্ত্রণ করা সম্ভব? জাতিসংঘের আনক্লস চুক্তি থাকলেও বাস্তবে আইন কাজ করছে না।
ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি গভীর সমুদ্র খননে দেখাশোনা করে, কিন্তু মাত্র $9 মিলিয়ন বাজেট নিয়ে কিভাবে এত বড় সমুদ্রের তলদেশ সুরক্ষা দেবে? ইতিমধ্যে অনেক ধনী দেশ গভীর সমুদ্রের জীবন বৈচিত্র্য থেকে 13,000-এরও বেশি পেটেন্ট নিয়েছে। এগুলোর বেশিরভাগই আমেরিকা, জার্মানি আর জাপানের হাতে, যা গরিব দেশগুলোর জন্য নতুন অসমতা তৈরি করছে। এই সংকটে সবচেয়ে বেশি ভুগছে যারা সমুদ্রের উপর পুরোপুরি নির্ভর করে, অথচ তাদের কথা আন্তর্জাতিক সবাই কেউ শোনে না। বড় বড় মাছ ধরার কোম্পানিগুলো এদের জীবিকা নষ্ট করছে, আর খনিজ কোম্পানিগুলি বদলে দিচ্ছে এই সমুদ্রের পরিবেশ যার উপর তারা নির্ভরশীল। প্রশান্ত মহাসাগরে কিছু দ্বীপ আছে যেখানে সেই মানুষগুলো বাস করে, তাদের প্রধান কাজ হচ্ছে টুনা মাছ ধরা। কিন্তু গভীর সমুদ্রের খনন এই মাছের চলাচলকে বদলে দেয়, যা তাদের খাবারের নিরাপত্তার হুমকি ফেলতে পারে। গভীর সমুদ্রের ভবিষ্যৎ এখন নির্ভর করছে কয়েকটি জিনিসের ওপর। বিজ্ঞানীরা কত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান, পরিবেশবিদরা নীতি নির্ধারকদের ওপর কতটা চাপ দিতে পারেন, বড় কোম্পানিগুলো কতটা দায়িত্বশীল হয়ে রাজি হয়, আর জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো কি সিদ্ধান্ত নেয়। একটা জিনিস খুব পরিষ্কার, এই লড়াইয়ে শুধু গবেষণার প্রতিবাদ যথেষ্ট নয়, দরকার শক্তিশালী আন্তর্জাতিক নিয়ম, কোম্পানিদের স্বচ্ছতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষদের কথাকে মূল্য দেওয়া। না হলে হয়তো আমরা আগামী কয়েক দশকে গভীর সমুদ্রের রহস্য জানতে পারবো, কিন্তু সেখানে জীবন খুঁজে পাবো না, কারণ আমরাই তা ধ্বংস করে ফেলছি। সমুদ্রের নিচে খনির ভান্ডার আছে, যা স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি এমনকি নানা রকম প্রযুক্তিতে ব্যবহারে লাগে। তাই কিছু কোম্পানি সমুদ্রের তলা কেটে মাটির নিচের মূল্যবান ধাতু তুলছে। এতে কোটি কোটি বছরের পুরনো জীবন ব্যবস্থা নষ্ট হচ্ছে, মানে পুরো একটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে। শুধু খনন নয়, বড় বড় মাছ ধরার জাহাজও সমুদ্রে নামছে। 1970 সাল থেকে গভীর সমুদ্রে মাছ ধরা বেড়েছে। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে গভীর সমুদ্রের মাছেদের, যেমন অরেঞ্জ রাফি মাছ, যাদের বাঁচতে লাগে 20 থেকে 30 বছর। মানুষের অতিরিক্ত শিকারে এইসব মাছ হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ ভাবে সমুদ্রের গভীরে দূষণ পৌঁছায় না, কিন্তু বিজ্ঞানীরা যেখানে প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের ক্যান এমনকি নিষিদ্ধ রাসায়নিক পদার্থও পেয়েছেন। 2020 সালে ক্যালিফোর্নিয়ার গভীর সমুদ্রের কোরাল রিফটে প্লাস্টিক আর আবর্জনা স্তূপ দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। জলবায়ু পরিবর্তন গভীর সমুদ্রেও কার্বন ধরে রাখে, যা পৃথিবীর তাপমাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু খনন চলার সময় এই কার্বন বেরিয়ে আসে, সমুদ্রের রাসায়নিক গঠন বদলে দেয়, যা সমগ্র সমুদ্রের জীবন ব্যবস্থাকেই নষ্ট করে। তাছাড়া সমুদ্রের তাপমাত্রাও বৃদ্ধি পায়, এর ফলে ইকোসিস্টেমের যে অস্তিত্ব সেটাই বিপন্ন হয়ে যায়। সত্যি বলতে কিছুদিন আগেও মানুষ ভাবতো গভীর সমুদ্র আমাদের নাগালের বাইরে, কিন্তু আসল অবস্থা একদমই আলাদা। বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর জায়গায়ও প্লাস্টিক পেয়েছে। মাছ ধরার জাল গভীর সমুদ্রে 10,000 বর্গ কিলোমিটার এলাকা নষ্ট করছে। গভীর সমুদ্রের মাছের শরীরে এত বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে যে তা খাওয়া বিপজ্জনক। তেল গ্যাসের খোঁজের শব্দে তিমি অন্যান্য সামুদ্রিক স্তন্যপ্রায়ীদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। এখানে সমস্যা হলো গভীর সমুদ্রের পরিবেশ নষ্ট হলে তা ঠিক হতে হাজার হাজার বছর লাগবে, অথচ খনি কোম্পানিগুলো কয়েক বছরে এই সম্পদ শেষ করে দিচ্ছে। এখন সময় এসেছে গভীর সমুদ্রকে বাঁচানো, কড়া আইন তৈরি করে সুরক্ষিত সামুদ্রিক এলাকা বাড়ানো, আর টেকসই খনিজ ব্যবহারের বিকল্প খুঁজতে হবে। না হলে এই রহস্যময় ও গুরুত্বপূর্ণ জগৎটাও ধীরে ধীরে হারিয়ে যাবে মানুষের লোভের কারণে। একসময় গভীর সমুদ্র ছিল সম্পূর্ণ অজানা, মানুষের পৌঁছানোরও বাইরে, কিন্তু কৌতূহল আর প্রযুক্তির উন্নতির সাহায্যে আমরা ধীরে ধীরে সেই গভীর জগতে ঢুকছি। আগে যা ছিল শুধু গভীরতা মাপার চেষ্টা, এখন তা গভীর সমুদ্র খনন, গবেষণা এমনকি দূষণের রূপ নিয়েছে। প্রাচীনকালেও মানুষ কিন্তু সমুদ্রের গভীরতা মাপতে চাইতো। 700 সালের দিকে ভাইকিংস নাবিকেরা প্রথমবার সাউন্ডিং ওয়েট ব্যবহার করে সমুদ্রের তলার গভীরতা মাপার চেষ্টা করে। এটি ছিল সীসার ওজন, যা দড়ি দিয়ে বেঁধে জলে ফেলা হতো। নিচে পৌঁছলে তা আবার টেনে তুলে মাপা হতো। এইভাবে সমুদ্রের গভীরতা ও তলার গঠন জানা যেত। রেনেসা যুগে মানুষ সরাসরি জলের নিচে নামতে শুরু করে। তখন আবিষ্কার হয় ডাইভিং বেল, যা সাধারণত কাঠ বা কাচের তৈরি হতো, কিন্তু এসব যন্ত্রের সীমাবদ্ধতা ছিল মাত্র 40 মিটার। 1620 সালে কর্নেলিয়াস ড্রেবেল বানান পৃথিবীর প্রথম আসল সাবমেরিন,
কাঠের কাঠামো আর পশুর চামড়ায় তৈরি এই জলযান ছিল এক বিপ্লবী আবিষ্কার। চামড়ার ঢাকনায় মোড়ানো হাল দিয়ে এটি চালানো হতো, আর ড্রেবেল নিজেই থেমস নদীর নিচ দিয়ে এই সফল পরীক্ষা চালান। এটি ছিল জলের নিচে দীর্ঘ সময় থাকার ক্ষেত্রে একটি নতুন শুরু। 1700 সালে মানুষ প্রথম গণিত ব্যবহার করে সমুদ্র বুঝতে শুরু করলো। ফরাসি বিজ্ঞানী লাপ্লাস জোয়ার ভাটা দেখে আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপলেন, যা প্রায় সঠিক ছিল। 1872 থেকে 1876 সালে ব্রিটিশ জাহাজ চ্যালেঞ্জার সমুদ্রে ঘুরে বেড়ালো। এই যাত্রায় তারা 4417টি নতুন সামুদ্রিক প্রাণী খুঁজে পেল এবং সমুদ্রের তলা কেমন তা জানা গেল। 1930 সালে ওটিস বার্টন আর চার্লস পিপ ব্যাথিসফিয়ার নামে এক যন্ত্র বানালো, যা মানুষকে 3028 ফুট গভীরে নিয়ে যেতে পারত। 1970-এর দশকের সমুদ্রতলা থেকে ধাতু তোলা শুরু হলো। বিজ্ঞানীরা দেখলো সমুদ্রের নিচে তামা, নিকেল, কোবাল্টের মতো দামি ধাতু আছে। সব দেশগুলো এগুলো তোলার পরিকল্পনা শুরু করলো। একই সময় সমুদ্রের নিচ থেকে আবার তেল আর গ্যাসও তোলা শুরু হলো। 2000 সালের পর বিজ্ঞানীরা দেখলেন প্লাস্টিক দূষণ শুধু উপকূলে নয়, গভীর সমুদ্রেও ছড়িয়ে পড়েছে। 5010টি গভীর সমুদ্র অভিযানের 3000-এরও বেশিতে মানুষের ফেলে দেওয়া বজ্র পাওয়া গেছে। আরও অবাক করা ব্যাপার, 10,898 মিটার গভীরে মারিয়ানা ট্রেঞ্চেও প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে। তবে একটা ভালো খবর হলো 2018 সালে নিউজিল্যান্ড সরকার গভীর সমুদ্রে নতুন তেল খোঁজা বন্ধ করে দেয়। এটি দেখে যদি মানুষের সচেতনতা বাড়ে তাহলে সমুদ্র বাঁচানো সম্ভব। মারিয়ানা ও কেরমার্ডেক ট্রেঞ্চে মানুষের বানানো রাসায়নিক জমা হয়েছে। এখানকার প্রাণীদের শরীরে পিসিবি নামক বিষ পাওয়া গেছে, যা জাপানের দূষিত উপকূলের সমান। এই দূষণ আসে উপর থেকে। সমুদ্রের নিচে যে হাইড্রোথার্মাল ভেন্ট রয়েছে, আগে সেটা জীবনের উৎস মনে হতো, এখন সেখান থেকে খনিজ তোলা হচ্ছে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওকিনোয়ারা অঞ্চলে তামা, দস্তা, সোনা, রূপা তোলা হচ্ছে। এই খননের কাজ পুরো এলাকা নষ্ট করে। গবেষণায় দেখা গেছে খননের 2000 কিলোমিটারের মধ্যে 50% জীবন বৈচিত্র্য নষ্ট হতে পারে। এখানকার বিরল প্রাণীরা শুধু এসব ভেন্টের আশেপাশেই বাঁচতে পারে, তাই এগুলো নষ্ট হলে তারাও হারিয়ে যাবে। হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মাঝে রয়েছে বিশাল প্লাস্টিকের স্তূপ, যাকে গ্রেট স্পেসিফিক গার্বেজ প্যাচ বলে, যেখানে 1.8 ট্রিলিয়ন প্লাস্টিক কণা ভাসছে, যা ক্রমে ভেঙে ছোট হয়ে গভীরে ডুবে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে জলের গভীরতা বাড়লে প্লাস্টিকের কণাও বাড়ে। প্রতি বছরে প্রায় 14,000 মেট্রিক টন প্লাস্টিক সেখানে জমা হচ্ছে। কুরোসিও স্রোতের কারণে এর অনেকটাই মারিয়ানা ট্রেঞ্চে যাচ্ছে, যেখানে 1950-এর দশকের পুরনো প্লাস্টিকও পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা 10,900 মিটারেও প্লাস্টিক পাওয়া যায়। এখানে প্রতি লিটারে জলে 2200টি মাইক্রো প্লাস্টিক কণা আছে, সমুদ্রের যে কোনো জায়গার চেয়ে বেশি। এর ফলে 10,900 মিটার গভীরে থাকা সব প্রাণীর পেটে প্লাস্টিক পাওয়া গেছে। জলে BPA নামক এক বিষও পাওয়া গেছে, যা সামুদ্রিক জীবাণুর প্রজনন নষ্ট করতে পারে। প্লাস্টিকের স্তর মিথেন খাওয়া ব্যাকটেরিয়াকে কম কাজ করতে দেয়, যা পৃথিবীর কার্বন চক্রের জন্য বহুত জরুরি। এই অঞ্চলে প্রাণীদের শরীরে পিসিবির মাত্রা উপকূলীয় অঞ্চলের তুলনায় প্রায় 50 গুণ বেশি। আজ যদি আমরা কিছু না করি, সমুদ্রের সবচেয়ে গভীর অংশ নষ্ট হয়ে যাবে। দেখো, এখন প্রশ্ন আসতে পারে, গভীর সমুদ্র বাঁচানো এত জরুরি কেন? গভীর সমুদ্র পৃথিবীর জলবায়ু ঠিক রাখে, অর্থনীতির জন্য দামি সম্পদ দেয়, আর অসংখ্য প্রাণীর বাড়ি ওঠা। 200 মিটারের নিচে গভীর সমুদ্রে এমন সব প্রাণী আছে যা আমাদের কল্পনাকেও চ্যালেঞ্জ করে। উদাহরণ হিসাবে, কিছু এলাকায় সূর্যের আলো ছাড়াও প্রাণীরা বাঁচতে পারে, সালফারের রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি পায়। সম্প্রতি গবেষণায় দেখা গেছে সমুদ্রের তলদেশে 10 মিলিয়নেরও বেশি অজানা ছোট জীব আছে, যার 90% এখনো বিজ্ঞানীরা চিনতে পারেন। এই ছোট প্রাণীরা মিথেন শোষণ করে, ভারী ধাতু দূষণ ঠেকানো আর পৃথিবীর কার্বন চক্র নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কাজ করে। 2024 সালে 4417টি একদম নতুন প্রজাতি পাওয়া গেছে, যার মধ্যে কিছু প্রাণী কাচের মতো শক্ত স্পঞ্জ তৈরি করে, যা ভবিষ্যতের অপটিক্যাল প্রযুক্তির জন্য যা যা গবেষণা তার ক্ষেত্রে বড় কাজে আসতে পারে। গভীর সমুদ্র প্রতি বছরে 37 গিগাটন কার্বন ডাই অক্সাইড ধরে রাখে, যা মানুষের তৈরি মোট কার্বনের 80%-এর সমান। ওসাকা ব্লু ওশেন ভিশন অনুযায়ী 2050 সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিক দূষণ শূন্য করার টার্গেট আছে। আন্তর্জাতিক সমুদ্র দল কর্তৃপক্ষ ISA 2025 সালের মধ্যে গভীর সমুদ্র খননের নিয়ম বানাচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা সাবধান করছেন,
যথেষ্ট গবেষণা ছাড়া খনন শুরু হলে পুরো পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। সমুদ্র বাঁচাতে আমাদের ব্যক্তিগত আর সবাই মিলে কাজ করতে হবে। প্লাস্টিক দূষণ কমানো, গভীর সমুদ্র বাঁচানো, বৈজ্ঞানিক গবেষণা বাড়ানো আর মানুষকে সচেতন করা, এই 4টে জরুরি ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা টেকসই ভবিষ্যৎ গড়তে পারি। সারা বিশ্বের ব্যক্তি, সরকার আর সংগঠনগুলোর মধ্যে সক্রিয় সহযোগিতা বাড়িয়ে আমরা সমুদ্রের স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আমাদের পরের প্রজন্মের জন্য এক অনিশ্চিত আর বিপদপূর্ণ পরিবেশ তৈরি হবে। আমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে এই অমূল্য সম্পদ বাঁচানোর আর একটা ভালো ও সমৃদ্ধি ভবিষ্যতের জন্য সমুদ্রকে সুস্থ ও সজীব রাখা দরকার। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। কমেন্টে তোমরা তোমাদের মতামত জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটা এরকম নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।